আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে মেডিমেট্রিক্সের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো ফিজিওলজির, তার নাম হচ্ছে হোমিওস্ট্যাসিস অ্যান্ড ফিডব্যাক মেকানিজম। হোমিওস্ট্যাসিস বলতে আসলে কি বোঝায়? হোমিওস্ট্যাসিস বলতে বোঝায় মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, যা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। হোমিওস্ট্যাসিস বলতে বোঝাচ্ছে যে আমাদের বডিতে একটা কনস্ট্যান্ট কন্ডিশন, অর্থাৎ একটা ইন জেনারেল সিচুয়েশন, অর্থাৎ একটা নর্মাল অবস্থা বজায় রাখার জন্য আমাদের বডি কিছু ফিডব্যাক মেকানিজম অথবা কিছু কন্ট্রোল সিস্টেম অথবা কিছু মেকানিজমের মাধ্যমে আমাদের বডি নর্মাল রাখার চেষ্টা করে। আর এই চেষ্টাটার নাম হচ্ছে হোমিওস্টেসিস। অর্থাৎ কোনো ধরনের ইমব্যালেন্স হইলে বডি সেটা থেকে রিকভার করার জন্য যে ব্যবস্থাটা নেয় ওইটার নামই হচ্ছে আমাদের হোমিওস্টেসিস। এখন এই হোমিওস্টেসিস কয়েকটা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এই হোমিওস্টেসিসটা মেনটেন হয়। ফিডব্যাক মেকানিজমগুলো কী কী আছে? একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এখন আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জানব। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আসলে কি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে কোনো একটা ফ্যাক্টর কোনো একটা ফ্যাক্টর যদি বেড়ে যায় অথবা কমে যায়, কোনো একটা ফ্যাক্টর আমাদের বডিতে যদি বেড়ে যায় অথবা কমে যায়, তাহলে ওইটাকে নর্মাল লেভেলে নিয়ে আসার জন্য যে ফিডব্যাক মেকানিজমটা কাজ করে ওইটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আমরা ডেফিনেশনটা একটু দেখি। if some factors becomes excessive অর্থাৎ বেশি, or deficient অর্থাৎ কমে গেছে, যদি কোনো ফ্যাক্টর অনেক বেশি বেড়ে যায় অথবা কমে যায়, a control system which consists of a series of change, একটা কন্ট্রোল সিস্টেম যেটার ভিতরে কিছু চেঞ্জের সিরিজ রয়েছে, তা দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ডস এ নর্মাল মিন ভ্যালু, সার্টেইন মিন ভ্যালু, অর্থাৎ ওই কন্ট্রোল সিস্টেমটা ওই ফ্যাক্টরটাকে নর্মাল লেভেলে নিয়ে আসে, এভাবে হোমিওস্টেসিস মেনটেন করে। দাস মেনটেনিং দ্য হোমিওস্টেসিস ইজ কল্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা নেগেটিভ ফিডব্যাকের কিছু উদাহরণ যদি দেখি তাহলে পাবো আমাদের বডির নর্মাল যেসব অবস্থা সেগুলোকে কন্ট্রোল করাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কাজ, এক কথায় বললে। যেমন আমরা দেখতে পারি ব্লাড প্রেশার কন্ট্রোল, কার্বন ডাইঅক্সাইড রেগুলেশন, অ্যাসিড বেস ব্যালেন্স, টেম্পারেচার রেগুলেশন, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, হরমোনাল ব্যালেন্স। এখন আমরা দেখব ব্লাড প্রেশার কন্ট্রোল এবং কার্বন ডাইঅক্সাইড রেগুলেশনটা এক্সামে বারবার আসে, তো আমরা এই দুইটা নিয়ে ব্রডলি আলোচনা করব। এখন এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গেইন। গেইন বলতে আসলে কি বোঝায়? গেইন হচ্ছে দ্য ডিগ্রি অফ ইফেক্টিভনেস উইচ এ কন্ট্রোল সিস্টেম মেনটেন কনস্ট্যান্ট কন্ডিশন ইজ কল্ড গেইন, ডিটারমাইন্ড বাই গেইন অফ দ্য নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে আমাদের যে কন্ট্রোল সিস্টেমটা চেঞ্জ আনতেছে, ফ্যাক্টরের যে নর্মাল করার জন্য যে চেঞ্জ আনতেছে কন্ট্রোল সিস্টেমটা, তা কতটুকু ইফেক্টিভ, তার ইফেক্টিভনেসের পরিমাণটাই হচ্ছে গেইন। সুতরাং গেইন মানে কি? আমাদের যে কারেকশানটা আর কতটুকু এরর আছে ওইটার অনুপাতটাই হচ্ছে গেইন। এখন আমরা এটা থেকে একটা কথা বলতে পারবো যে গেইন যত বেশি তত হচ্ছে ইফেক্টিভ, হোমিওস্টেসিসটা তত বেশি ইফেক্টিভনেস। তার মানে হায়ার গেইন মোর ইফেক্টিভ হোমিওস্টেসিস কন্ট্রোল। আচ্ছা, আমরা এখন পজিটিভ ফিডব্যাক মেকানিজমে আসি। পজিটিভ ফিডব্যাক মেকানিজমের ডেফিনেশনটা একটু খেয়াল করি। ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম, এক কথায় বললে ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম, ইট ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আচ্ছা, আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কী পেয়েছিলাম? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে হচ্ছে কোনো একটা ফ্যাক্টর যদি এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট হয়ে যায় তাহলে ওইটাকে কীভাবে নর্মাল লেভেলে নিয়ে আসা যায়, ওইটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজম কী বলতেছে? পজিটিভ ফিডব্যাক মেকানিজম বলতেছে যে ইনিশিয়েটিং স্টিমুলাসটা, অর্থাৎ যে স্টিমুলাস দিয়ে ওর ইনিশিয়েট হবে ওইটা রেজাল্ট করবে বারবার সেম, মোর অফ দ্য সেম, অর্থাৎ আগের মতো অবস্থা সেম করবে।
এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এখন পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে একটা ভিজুয়াস সাইকেল, বেশিরভাগ কেস একটা ভিজুয়াস সাইকেল, কিছু কিছু সময় এটা আমাদের বেনিফিটও কাজে দেয়। পজিটিভ ফিডব্যাক মেকানিজম কেন ভিজুয়াস সাইকেল, এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা একটু যদি এক্সপ্লেন করি, ধরো কোনো একটা পার্সন যদি 2 লিটার ব্লাড লস করে ফেললো, কোনো একটা পার্সন যদি 2 লিটার ব্লাড তার লস হয়ে যায়, হইতে পারে সেটা হ্যামোরেজ, হইতে পারে সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। এখন 2 লিটার ব্লাড যদি বের হয়ে যায়, তাহলে তার কার্ডিয়াক পাম্প কী হবে, কমে যাবে। তার কার্ডিয়াক পাম্প কমে গেলে তার ব্লাড প্রেশারও কমে যাবে। তার যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে হার্টের মাসেলে যে ব্লাড ফ্লোটা হচ্ছিল ওইটা কমে যাবে। হার্টের মাসেল যদি ব্লাড ফ্লো কমে যায়, তাহলে হার্ট উইক হয়ে যাবে। আর যদি হার্ট উইক হয়, তাহলে আবার ফার্দার হার্টের পাম্পিং অ্যাবিলিটিটা কমে যাবে, কারণ হার্ট তো অলরেডি উইক। তো যার কারণে ব্লাড ফ্লো টু হার্ট আবার কমবে, দেন আলটিমেটলি ডেথ। কেন? কারণ এই সাইকেলটা চলতেই থাকবে। হার্টের পাম্পিং অ্যাকশন কম, দেন হার্ট উইক হয়ে যাবে, দেন আবার পাম্পিং অ্যাকশন কম, এভাবে করতে করতে একসময় গিয়ে পেশেন্ট ডেথ। এই জন্যই এটাকে ভিজুয়াস সাইকেল বলা হয়। পাশাপাশি কিছু যে বেনিফিশিয়াল দিক আছে ওইটা যদি বলি, যেমন ব্লাড ক্লটিং, পার্চুরেশন, জেনারেশন অফ নার্ভ সিগন্যাল, লুটিনাইজিং হরমোন সার্চ। ব্লাড ক্লটিংটা যদি একটু বলি, তাহলে এখন আমরা জানি যে কোনো ব্লাড ভেসেল যদি রাপচার হয়ে যায়, কোনো একটা ব্লাড ভেসেল যদি রাপচার হয়, ধরো এখানে একটা রাপচার হইলো ব্লাড ভেসেলের, এখন ওই রাপচারটাতে ড্যামেজ টিস্যুটা কিছু সাবস্টেন্স রিলিজ করে, যার কারণে ওখানে বেশি বেশি প্ল্যাটিলেট আসতে থাকে। এরকম একটা প্ল্যাটিলেট আরেকটা প্ল্যাটিলেটকে আনে, তারপর আরেকটা প্ল্যাটিলেট আরও 2-3টা প্ল্যাটিলেটকে নিয়ে আসে। এভাবে তারা একসাথে চলে আসতে থাকে এবং আলটিমেটলি ওরা এসে কি করে, ক্লট ফর্মেশন করে। রাপচার এরিয়াটার ক্লট ফর্মেশন করে, ক্লট ফর্ম করার মাধ্যমে ওরা ব্লিডিংকে স্টপ করে। আর এটাই হচ্ছে ব্লাড ক্লটিং। তাহলে আমরা দেখতেছি না যে ইনিশিয়েটিং যে স্টিমুলাসটা ছিল, অর্থাৎ টিস্যু ফ্যাক্টর থেকে, অর্থাৎ ড্যামেজ টিস্যু থেকে যে কেমিক্যাল সাবস্টেন্সটা রিলিজ হয়েছিল, এটার কারণে আরও বেশি বেশি প্ল্যাটিলেট চলে আসতে থাকতেছে। তো এটাই হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং, যেটা হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল। তারপর আসি আমরা পার্চুরেশনটা নিজে ডিসকাস আছে, একটু পরে আসতেছি। জেনারেশন অফ নার্ভ সিগন্যাল হচ্ছে, আমরা জানি যে নার্ভ অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় সোডিয়াম ইনফ্লাক্স এবং পটাশিয়াম ইফ্লাক্সের মাধ্যমে, অর্থাৎ রিপোলারাইজেশনের মাধ্যমে। তো ডিপোলারাইজেশন হওয়ার ফার্স্টে সোডিয়াম যেগুলো থাকে, সোডিয়ামগুলা মেমব্রেনের ভিতর ঢুকতে থাকে, অর্থাৎ ইনফ্লাক্স হয়ে থাকে কিছু লিক চ্যানেলের মাধ্যমে। তো লিক চ্যানেলের মাধ্যমে ঢুকতে থাকে, যখন এইটা একটা থ্রেশহোল্ড লেভেলে চলে আসবে। কোন লেভেল? থ্রেশহোল্ড লেভেল। একটা থ্রেশহোল্ড লেভেলে যখন সোডিয়াম ঢুকে যাবে, তখন আস্তে আস্তে র্যাপিড সোডিয়ামের ইনফ্লাক্স হইতে থাকবে আর ডিপোলারাইজেশন হবে, আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়ালের জেনারেট হবে। এলো। দেন আমরা জানি ওভুলেশনের সময় আমাদের লুটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন হরমোনের কারণে লুটিনাইজিং হরমোনের যে র্যাপিড বার্স্ট যেটা তৈরি হবে, অর্থাৎ লুটিনাইজিং হরমোন যে বেশি বেশি সিক্রেট হবে, এটাই হচ্ছে আমাদের লুটিনাইজিং হরমোন সার্চ, যেটা আমরা ওভুলেশন অধ্যায়ে গিয়ে আরও বিস্তারিত জানব। এখন আসি আমরা পার্চুরেশন। পজিটিভ ফিডব্যাক মেকানিজম যে পার্চুরেশন কন্ট্রোল করে, এটা কেমনে দেখো। ফার্স্টে যদি দেখি আমরা স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন, হ্যাঁ, মায়ের ইউটেরাসটা স্ট্রংলি কন্ট্রাক্ট হয়েছে। এখন কন্ট্রাকশনের কারণে বেবির হেড পুশেস থ্রো সার্ভিক্স, বেবির হেডটা সার্ভিক্সের দিকে আসলো, সার্ভিক্সে আসার পরে দেন ও আবার এই যে স্ট্রেচিংটা হবে, সার্ভিক্সের মাসেলের স্ট্রেচিং যেটা হইলো, যার কারণে অক্সিটোসিন রিলিজ হবে, অ্যান্ড অক্সিটোসিন সেটা সিগন্যাল পাঠাবে ইউটেরাসকে, দেন ইউটেরাস সেটা সেন্স করে আবার স্ট্রং কন্ট্রাকশন পাঠাবে, আবার সেম স্ট্রং কন্ট্রাকশন যখন দিবে, তখন হচ্ছে সেম কাজটা রিপিট হতে থাকবে। বেবি আরও একটু সামনে আসবে সার্ভিক্সে, দেন আরেকটু স্ট্রেচ বাড়বে, দেন সেম কন্ট্রাকশন, সেম সিগন্যালটা ইউটেরাসে যাবে, ইউটেরাস আবার কন্ট্রাকশনের জন্য একটা স্টিমুলাস পাঠাবে, এভাবে চলতে থাকবে। অ্যান্ড এই মেকানিজমটাই হচ্ছে পার্চুরেশন।
এখানে দেখো, দ্য সাইকেল কন্টিনিউস আনটিল কন্ট্রাকশন আর পাওয়ারফুল এনাফ ফর দ্য বেবি টু বর্ন। অর্থাৎ বেবি বর্ন হওয়ার জন্য যতটুক পাওয়ার লাগবে ও ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা কন্টিনিউ হইতে থাকবে। অর্থাৎ বেবি বর্ন হওয়ার পরে সাইকেল শেষ, বেবি বর্ন হওয়ার আগ পর্যন্ত এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকবে। এবং এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। কেন? আবার বলি কেন, কারণ এখানে প্রথম কন্ট্রাকশনটা যে স্টিমুলাসের কারণে হয়েছিল, সেম সেকেন্ডও সেম কন্ট্রাকশনের কারণে স্টিমুলাসটা জেনারেট হচ্ছে। অর্থাৎ প্রথমে একবার হালকা কন্ট্রাকশন, দেন সেকেন্ড বার আরও বেশি কন্ট্রাকশন, দেন আরও বেশি কন্ট্রাকশন। অর্থাৎ বেবি যতক্ষণে বর্ন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রাকশনটাতে চলতে আসে। এই জন্য এটাকে আমরা বলছি কি পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। এখন দেখো আমরা বলি ওয়াই পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইজ এ ভিশিয়াস সাইকেল। আচ্ছা, তো পজিটিভ ফিডব্যাক মেকানিজম ডাজ নট লিড টু স্টেবিলিটি বাট টু ইনস্টেবিলিটি অ্যান্ড অফেন ডেথ। তো এটা আসলে কেমনে, তো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ধরো কিছুক্ষণ আগে আমরা যে বলছিলাম যে ভিশিয়াস সাইকেল, ওখানে কিন্তু আমরা বলছিলাম 2 লিটার ব্লাড, 2 লিটার অফ ব্লাড। আচ্ছা, কোনো পার্সন যদি 1 লিটার ব্লিডিং করে, সাপোজ ধরে নিলাম কোনো একটা পার্সন 1 লিটার ব্লিডিং করলো আর কোনো একটা পার্সন 2 লিটার ব্লিডিং করলো, তাহলে কে মারা যাবে, কে বেঁচে থাকবে? এখন কোনো একটা পার্সন যদি 1 লিটার ব্লিড করে, হ্যাঁ, তাহলে হচ্ছে ওইটা আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে রিটার্নস ব্যাক টু নর্মাল। কিন্তু কোন একটা পার্সন যদি 2 লিটারে যদিও তার ব্লাড লস হয়ে যায়, তাহলে সে আর পুনরায় ব্যাক করতে পারবে না, কারণ তার যে যে ফিডব্যাক মেকানিজম ওইটা কে কন্ট্রোল হয়ে যাবে, তখন পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কাছে চলে যাবে। তো পজিটিভ ফিডব্যাক মেকানিজম যখন কন্ট্রোল করবে, তখন আলটিমেটলি সেটা ইনিশিয়াল স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম, যার কারণে আলটিমেটলি সেটা ডেথ। এখন একটা জিনিস যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের এই ইয়াটাকে, মানে এই যে ব্লাড লসটাকে কিভাবে নর্মাল অবস্থায় নিয়ে আসে, যে ব্লাড যে কমে গেছে, 1 লিটার ব্লিডিং কমে গেছে, তাহলে ব্লাড প্রেশার কমে গেছে, এটাকে নর্মাল আনে কিসের মাধ্যমে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এটাকে নর্মাল অবস্থায় ফিরে আনে তোমার কিছু মেকানিজম, যেমন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে, অথবা দেন ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। এইসবের মাধ্যমে সে তার যে আমাদের যে ব্লাড প্রেশার যে কমে গেছিলো, অর্থাৎ যে ব্লিডিং 1 লিটার কমে যাওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল, ওইটাকে ও নর্মাল লেভেলে নিয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কিছু কি পয়েন্টস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কোনো ধরনের হোমিওস্টেসিস মেনটেন করে না। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে ডিস্টারবেন্সটাকে আরও বাড়াই তুলে, আরও অ্যাম্পলিফাই করে। দেন এটা হচ্ছে ইনস্টেবিলিটি আর ডেথের দিকে নিয়ে যায়। আর এক্সাম্পল তো বললাম যে ম্যাসিভ হ্যামোরেজ, 2 লিটার ব্লাড চলে গেছে, এটা ম্যাসিভ হ্যামোরেজের এক্সাম্পল। দেন কার্ডিয়াক ফেলিওর হইতে পারে অ্যান্ড আলটিমেটলি পেশেন্ট ডেথ। আর এক্সেপশনের মধ্যে কী আছে, যে কিছুক্ষণ আগে যে আমি বলছিলাম বেনিফিশিয়াল এক্সাম্পল যেগুলো ছিল, লুটিনাইজিং হরমোন সার্চ, তারপর ক্লটিং, চাইল্ড বার্থ, তারপর নার্ভ ট্রান্সমিশন, এগুলো হচ্ছে সবগুলা পজিটিভের এক্সাম্পল। এখন আসি আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এটা এক্সামে রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে আমাদেরকে অনেক সময় বলতে দেয় যে নেগেটিভ পজিটিভের মধ্যে এক্সাম্পল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করো। তো এটা হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো বলছিলাম ওগুলাই মেইনলি, যেমন ডেফিনেশনটা ফার্স্টে বলতে হবে, দেন রোল ইন হোমিওস্টেসিসের মধ্যে কী ধরনের রোল প্লে করে। যেমন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম অলওয়েজ পজিটিভ, মানে আমাদের বডির জন্য পজিটিভ, আর এটা হচ্ছে ক্যান সামটাইমস বি ইউজফুল। ভিশিয়াস সাইকেল, কোনটা ভিশিয়াস সাইকেল, নেগেটিভ নাকি পজিটিভ? না, নেগেটিভ ভিশিয়াস সাইকেল না, কিন্তু পজিটিভ হচ্ছে ভিশিয়াস সাইকেল। এক্সাম্পলগুলো দিব আমরা। দেন হচ্ছে আউটকাম হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের অলওয়েজ স্ট্যাবিলিটি, আর পজিটিভ ফিডব্যাকের মধ্যে ডেথ, অর্থাৎ লিথাল লেভেল অথবা ডেথ। এরপর আমরা আসি যে কিছু কন্ট্রোল সিস্টেম অফ বডি এখানে দেওয়া আছে, 10টা কন্ট্রোল সিস্টেম অফ বডি। কী কী? কার্ডিওভাস্কুলার, ডাইজেস্টিভ, এন্ডোক্রাইন, ইমিউন, ইন্টেগুমেন্টারি, মাস্কুলোস্কেলেটাল, নার্ভাস, রিপ্রোডাক্টিভ, রেসপিরেশন, ইউরিনারি। এই 10টা কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে, এবং এই কন্ট্রোল সিস্টেমের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, অর্থাৎ কি কি অর্গানস কম্পোনেন্ট অর কি কি অর্গানস রয়েছে, তাই এখানে দেওয়া আছে।
আমরা জাস্ট একবার চোখ বুলে নিব। আর এটার মেজর ফাংশন কি এটা। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এখানে যে 10টা বডি সিস্টেমের কথা উল্লেখ আছে, এখানের মধ্যে যদি যে কোনো একটা অথবা একের অধিক কোনো একটা যদি সিস্টেমের মধ্যে ডিস্টারবেন্স হয়, অর্থাৎ কোনো একটা সিস্টেম যদি লস হয়ে যায়, তাহলে সেটা আমাদের ডেটের দিকে নিয়ে যাবে। আচ্ছা, আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের একটা এক্সাম্পল পড়ছিলাম যে কার্বন ডাইঅক্সাইড রেগুলেশন। এটা আসলে কেমনে হয়, চলো এটা দেখে নি কেমনে হয়। হোমিওস্ট্যাসিস মেনটেন বাই রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে রেসপিরেটরি সিস্টেম দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড যদি কোনো ধরনের ডিস্টারবেন্স হয়, তাহলে ওটাকে কি বলতেছি আমরা, একটাকে বলছি হাইপার ক্যাপনিয়া আর একটাকে বলতেছি হাইপোক্যাপনিয়া। হাইপার ক্যাপনিয়া কখন, যখন আমাদের প্লাজমাতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে ওটা হাইপার ক্যাপনিয়া। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলে এটা হাইপোক্যাপনিয়া। আচ্ছা, তো হাইপার ক্যাপনিয়া যদি হয় কারো, ধরো তার প্লাজমাতে এখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এখন তাকে তো নর্মাল লেভেলে আনতে হবে। দেখি কীভাবে নর্মাল লেভেলে আনে। কেমোরিসেপ্টর যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো অ্যাক্টিভেট হবে, কেমোরিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হবে। এখন প্রশ্ন হচ্ছে কেমোরিসেপ্টর কী এবং কোথায় থাকে। কেমোরিসেপ্টর হচ্ছে কিছু রিসেপ্টর যেগুলো কেমিক্যাল সাবস্টেন্সকে সেন্স করতে পারে। যেমন আমাদের বডিতে কেমোরিসেপ্টর আছে দুই ধরনের, যেমন একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, আরেকটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর। হ্যাঁ, পেরিফেরালের মধ্যে ক্যারোটিড বডিজ, অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড আর্চ, অ্যাওর্টিক বডি, এই দুই ধরনের রয়েছে। এখন এই কেমোরিসেপ্টরগুলো যখন অ্যাক্টিভেট হবে, সেগুলো কি করবে, আমাদের পালমোনারি ভেন্টিলেশন যেগুলো আছে, আমাদের পালমোনারি ভেন্টিলেশন বলতে বোঝাচ্ছে যে রেসপিরেশন, অর্থাৎ ইন্সপিরেশনটাকে ও বাড়াই দিবে, অর্থাৎ হাইপার ভেন্টিলেশন করবে। হাইপার ভেন্টিলেশন করার মাধ্যমে আমাদের বডির যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেগুলো আমাদের লাংসের মাধ্যমে পরিবেশে অর্থাৎ এনভায়রনমেন্টে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড এক্সপেল হয়ে গেলে আমাদের বডির প্লাজমা কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা রিটার্ন টু নর্মাল লেভেল। আচ্ছা, তো এখন আসি আমরা হাইপোক্যাপনিয়া। হাইপোক্যাপনিয়া বলতে আসলে কি বোঝায়, হাইপোক্যাপনিয়া বলতে বোঝায় পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কম, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমে গেছে। তো এখন কেমোরিসেপ্টরগুলো হচ্ছে আসলে কোনো ধরনের স্টিমুলেশন পাচ্ছে না। কোনো ধরনের স্টিমুলেশন না পাইলে ওরা কি করবে, আমাদের পালমোনারি ভেন্টিলেশন কমাই দিবে, অর্থাৎ উল্টা, অর্থাৎ পালমোনারি ভেন্টিলেশন কমাই দিলে কার্বন ডাইঅক্সাইড কম এক্সপেল হবে। কার্বন ডাইঅক্সাইড কম এক্সপেল হলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড একটা নর্মাল লেভেলে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের হোমিওস্ট্যাসিস মেনটেন বাই রেসপিরেটরি সিস্টেম। কোন সিস্টেমের মাধ্যমে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। আচ্ছা, এই ছিল আজকের আলোচনা। সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।